গুড মর্নিং। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আচরণবাদ, বিহেভিয়ারালিজম বা বিহেভিয়ারাল অ্যাপ্রোচ টু পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি। রাইট? এটা মনে করা হয় যে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন এটার প্রতিষ্ঠা হয়েছিল 1903 খ্রিস্টাব্দে। সেই সময় থেকেই অনেকে মনে করে যে আচরণবাদী দৃষ্টিভঙ্গির আলোচনার সূত্রপাত। এবং ঠিক তার পরেই 1908 খ্রিস্টাব্দে গ্রাহাম ওয়ালাস এবং তার বিখ্যাত গ্রন্থ হিউম্যান নেচার ইন পলিটিক্স এবং আর্থার বেন্টলের দ্য প্রসেস অফ গভর্নমেন্ট, এই দুটি গ্রন্থেই এই নতুন দৃষ্টিভঙ্গির আলোচনার সূত্রপাত হয়। রাইট? কাজেই সূচনাকালে আমরা দেখতে পাই আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন 1903 এবং তার পরেই গ্রাহাম ওয়ালাস এবং আর্থার বেন্টলের দুটি বিখ্যাত গ্রন্থ, এর মাধ্যমেই এই দৃষ্টিভঙ্গির সূত্রপাত হয়েছে বলে মনে করা হয়। কারণ এই সময় থেকেই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে বিজ্ঞানমুখী করে গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা, সেটার সূচনা বলে মনে করা হয়। রাইট? কিন্তু পরে আবার 1920-র দশকে দেখা গেল যে চার্লস মেরিয়াম এবং তারই নেতৃত্বে শিকাগো বিশ্ববিদ্যালয়ে একটা অ্যাক্টিভ সেন্টারে, একটা সক্রিয় একটা কর্মকেন্দ্রে এই আচরণবাদীর আলোচনার একটা সেন্টার হিসাবে, অ্যাক্টিভ সেন্টার হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং তখন সেখানে অনেক চিন্তাবিদ সেখানে যুক্ত হয়। রাইট? কিন্তু প্রকৃতপক্ষে এই আচরণবাদী আন্দোলনের পরিণতি ঘটে বা প্রকৃতপক্ষে এই দৃষ্টিভঙ্গির প্রতিষ্ঠিত হয় এই দৃষ্টিভঙ্গি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তখন এই আচরণবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে বা আন্দোলনের সাথে যুক্ত হলেন ডেভিড স্ট্যান, রবার্ট ডাল, কার্কপেট্রিক, ইউলাও এবং তার সাথে মস্কা, গ্যাব্রিয়েল অ্যালমন্ট প্রমুখ চিন্তাবিদরা। তবে যাই হোক, তো এই আচরণবাদী দৃষ্টিভঙ্গি হচ্ছে যে পুরনো, যে সনাতনী দৃষ্টিভঙ্গি, সাবেকি দৃষ্টিভঙ্গি, তার বিরুদ্ধে একটি প্রতিবাদ, একটা চ্যালেঞ্জ। এই দৃষ্টিভঙ্গি, আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বিষয়ই হলো রাজনৈতিক আচরণ। কার? ব্যক্তির। ব্যক্তি, সে ভোটার হতে পারে, সে পার্টির সদস্য হতে পারে, কোনো ভালো রাজনৈতিক পদে অধিষ্ঠিত আছে সেই ব্যক্তি হতে পারে, কোনো বিপ্লবী হতে পারে, কোনো পার্টির সদস্য হতে পারে। অর্থাৎ এই যে ব্যক্তির যে রাজনৈতিক কার্যাবলী বা রাজনৈতিক আচরণ, সেটাই হলো এই আচরণবাদী দৃষ্টিভঙ্গির আলোচনার প্রধান বিষয়। অর্থাৎ আচরণবাদী দৃষ্টিভঙ্গি অনুসারে রাষ্ট্রবিজ্ঞানের রাজনৈতিক বিষয়সমূহের আলোচনার প্রধান বিষয়বস্তু হওয়া উচিত রাজনৈতিক আচরণ। কেননা এই সমাজের মধ্যেই ব্যক্তি বা গোষ্ঠীর যে আচরণ, সেগুলো গড়ে ওঠে। আর ব্যক্তির আচরণ, ব্যক্তির রাজনৈতিক আচরণ সঠিকভাবে বিশ্লেষণ করতে পারলেই সমাজ সম্পর্কে, রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আমরা পূর্ণ জ্ঞান অর্জন করতে পারব। শুধু রাজনৈতিক প্রতিষ্ঠানকে আলোচনা করে কিন্তু কোনো রাজনৈতিক ব্যবস্থা বা দেশ সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করা যায় না। কাজেই এই আচরণবাদী দৃষ্টিভঙ্গির যারা চিন্তাবিদ, তাদের মূল বক্তব্য যে রাজনৈতিক আচরণ, ব্যক্তির ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, পলিটিক্যাল বিহেভিয়ার, সেই সমস্ত আচরণ যখন ব্যক্তি তার রাজনৈতিক, যখন কোনো ব্যক্তি একটা দেশের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার ক্ষমতার সাথে যে যুক্ত যে কার্যাবলী, সেটাই হলো রাজনৈতিক আচরণ। অর্থাৎ শাসনতান্ত্রিক ব্যবস্থায় বা শাসন ব্যবস্থায় যখন কোনো ক্ষমতার সাথে যুক্ত, রাজনৈতিক ক্ষমতার সাথে যুক্ত যে কার্যাবলী বা ব্যক্তির যে কার্যাবলী বা আচরণ, সেটাই হলো রাজনৈতিক আচরণ, পলিটিক্যাল বিহেভিয়ার। রাইট? সাথে সাথে এরা বলেছে, আচরণবাদী দৃষ্টিভঙ্গির যারা সাপোর্টার, তাদের বক্তব্য যে অবশ্যই এই ব্যক্তির রাজনৈতিক আচরণ বিশ্লেষণ করার সাথে সাথেই
ব্যক্তির যে আচরণ, রাজনৈতিক আচরণ, তার উপর যে রাজনৈতিক ব্যবস্থা প্রভাব পড়ে সেটাও আমাদের আলোচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। এবং সেই দেশের যে রাজনৈতিক সংস্কৃতি, পলিটিক্যাল কালচার, তারও ওপর, সেই ব্যক্তির আচরণের ওপর যে প্রভাব পড়ে সেটাও আমাদেরকে বিশ্লেষণের মধ্যে নিয়ে আসতে হবে, রাইট? যাই হোক, তো মূল বিষয় হচ্ছে আচরণবাদী দৃষ্টিভঙ্গির ব্যক্তির আচরণ, রাজনৈতিক আচরণ, যেটা রাজনৈতিক ক্ষমতার সাথে যুক্ত কার্যাবলী, হ্যাঁ, সেই রাজনৈতিক আচরণ, রাইট? তো ডেভিড স্টার্ন যাকে বলা হয় একজন ফাউন্ডার এই বিহেভিয়ারাল অ্যাপ্রোচের, তার মতে যে তিনি কতগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন, হ্যাঁ, যেগুলোকে তিনি বলেছেন ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন, বৌদ্ধিক ভিত্তি, হ্যাঁ, বৌদ্ধিক ভিত্তি, যেটা 8টি নীতির উপর দাঁড়িয়ে আছে, রাইট? অর্থাৎ ডেভিড স্টার্ন, যাকে ফাউন্ডার বলা হচ্ছে, হ্যাঁ, বা পাইওনিয়ার বলা হচ্ছে এই বিহেভিয়ারাল অ্যাপ্রোচের, আচরণবাদী দৃষ্টিভঙ্গি, তার মতে যে এই আচরণবাদীর যে আটটি বৈশিষ্ট্য আছে বা 8টি মূল নীতি আছে, তার উপরই এই পুরো আচরণবাদী আন্দোলন যেটা দাঁড়িয়ে আছে। সেই 8টি নীতি কী কী? সেই 8টি নীতি হলো, তিনি বলেছেন, রেগুলারিটিস, ভেরিফিকেশন, টেকনিক্স, কোয়ান্টিফিকেশন, ভ্যালু, সিস্টেম্যাটাইজেশন, পিওর সায়েন্স, ইন্টিগ্রেশন। রেগুলারিটিস অর্থাৎ নিয়মমাফিকতা। ইস্টার্ন বলেছেন যে অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তির আচরণের মধ্যে নিয়মমাফিকতা খুঁজে পাওয়া যায়। দেখা গেছে যে ভোটের সময়, ইলেকশনে একই দলকে সে বারবার ভোট দিয়ে আসছে, এরকম একটা রেগুলারিটি, নিয়মমাফিকতা লক্ষ্য করা গেছে, হ্যাঁ, কাজে সেগুলোও বিশ্লেষণ করা দরকার, রাইট? অর্থাৎ নিয়মমাফিকতা আবিষ্কার করে সেগুলোকে সূত্রাকারে প্রকাশ করা এই আচরণবাদী দৃষ্টিভঙ্গিদের লক্ষ্য, রাইট? এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে তথ্য সংগ্রহ করে, যাচাই করে, সেই যে সূত্রগুলো, সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে, প্রমাণ করতে হবে, প্রমাণযোগ্য করে তুলতে হবে। অর্থাৎ তার যে নিয়মমাফিকতা, তার যে আচরণের, সেটাকে আবিষ্কার করে সেটাকে সূত্র আকারে প্রকাশ করতে হবে এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে তথ্য সংগ্রহ করে, তথ্য যাচাই করে, হ্যাঁ, এই সূত্রের প্রমাণযোগ্যতা বের করতে হবে, রাইট? তারপর তিনি বলেছেন যে এই সমস্ত রাজনৈতিক আচরণ গবেষণার জন্য সংখ্যায়ন, পরিমাপ ইত্যাদিরও ব্যবহার করা প্রয়োজন, রাইট? সেই কারণেই তিনি প্রকৃতি বিজ্ঞানের কলাকৌশল, বিভিন্ন টেকনিক্স, হ্যাঁ, বিভিন্ন কলাকৌশল টেকনিক্স, যেমন তিনি বলেছেন স্যাম্পলিং, সার্ভে, রাইট, সাক্ষাৎকার প্রভৃতির মাধ্যমে তথ্য সংগ্রহ করা যেতে পারে, হ্যাঁ। এইভাবে কৌশলের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে এবং সেগুলোকে রেকর্ড করতে হবে, রাইট, হ্যাঁ, কোনো সত্যতা যাচাই করবার জন্য। অর্থাৎ তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করতে হবে, প্রত্যেক অভিজ্ঞতার মাধ্যমে সেই তথ্যগুলো সংগ্রহ করতে হবে। তারপর তিনি বলেছেন ভেরিফিকেশন, অর্থাৎ যে তথ্যগুলো সংগ্রহ করা হলো, হ্যাঁ, সেগুলো যাচাই করা হবে, সেটা ভ্যালিড কিনা, তার সত্যতা যাচাই করতে হবে, হ্যাঁ, সেগুলো টেস্ট করতে হবে। কীভাবে? অবজারভেশনের মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে, হ্যাঁ, কোনো তথ্যের প্রামাণ্য বা তথ্যের যে যৌক্তিকতা, ভ্যালিডিটি, সেটা প্রুভ করতে হবে, রাইট? তারপর বলেছেন যে ভ্যালুস, এই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা হওয়া উচিত হচ্ছে মূল্য নিরপেক্ষ। এখানে ব্যক্তির, গবেষকের কোনো পছন্দ অপছন্দ, ভালো মন্দের ব্যাপার এখানে নিয়ে আসা উচিত নয়, কারণ এখানে অবজেক্টিভ ইনকোয়ারি, হ্যাঁ, বস্তুগত অনুসন্ধান করতে গেলে তাকে ভ্যালু, মূল্যবোধকে বিসর্জন দিতে হবে। অর্থাৎ ভালো মন্দের বিচার এখানে করা যাবে না, যেটা সনাতন দৃষ্টিভঙ্গিতে করা হতো। অর্থাৎ এখানে তিনি নিখুঁত গবেষণার জন্য, বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করার জন্য তিনি গবেষকের যে মূল্যবোধ, সেটাকে তিনি বিসর্জন দিতে বলেছেন। তারপর তিনি বলেছেন সিস্টেম্যাটাইজেশন, অর্থাৎ তত্ত্বের সাথে, থিওরির সাথে রিসার্চ, গবেষণার মিল থাকতে হবে, রাইট? কেননা কোনো গবেষণারই যদি তাত্ত্বিক কোনো ভিত্তি না থাকে, গবেষণার কোনো মূল্য থাকে না, হ্যাঁ। আর গবেষণার মাধ্যমে যদি সত্যতা যাচাই করা না যায়, তাহলে কিন্তু তত্ত্বেরও কোনো মূল্য থাকে না। কাজেই বলেছেন তত্ত্ব, থিওরি আর গবেষণা, রিসার্চ, এর মধ্যে সামঞ্জস্য বিধান হওয়া উচিত, দুটোর মধ্যে কোরিলেশন থাকা উচিত। তারপরে বলেছেন যে এই ধরনের জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান,
বিশুদ্ধ জ্ঞান অর্থাৎ কোনো রাজনৈতিক বিষয়কে ভালোভাবে জানা এবং উপলব্ধি করা, হ্যাঁ, তাতে কি হয় যে সাম্প্রতিক যে এক্সিস্টিং যে সমস্যা আছে সামাজিক অর্থনৈতিক সে সমস্যা সমাধানে কিন্তু যদি রাজনৈতিক বিষয় সম্পর্কে কারো পূর্ণ জ্ঞান থাকে বা সম্যক জ্ঞান লাভ করতে পারে, তাহলে কি হয়, তাহলে সে প্রকৃতপক্ষে যে সমাজের যে সমস্যা সেটা সমাধানে কিন্তু অনেক দূর এগিয়ে আসতে পারে, রাইট। তারপর বলেছেন তিনি যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে করতে হবে সমাজবিজ্ঞানমুখী। কেন? মানুষ সমাজের মধ্যে বসবাস করে, কাজে এই মানুষের বা ব্যক্তির আচরণ যদি বিশ্লেষণ করতে হয়, অধ্যয়ন করতে হয়, তাহলে মানুষ যেহেতু সমাজের মধ্যে থাকে, কাজেই তাই সমাজ বিজ্ঞানের অন্যান্য শাখা তার সাথেও একটা সম্পর্ক স্থাপন করতে হবে, অর্থাৎ সমাজবিজ্ঞান অন্যান্য শাখার থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে এই মানুষের বা ব্যক্তির রাজনৈতিক আচরণকে বিশ্লেষণ করবার জন্য। অর্থাৎ এই কারণে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা সমাজবিজ্ঞানমুখী করতে চেয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে, রাইট। তো যাই হোক, এইভাবে স্ট্যান তার 8টি নীতির কথা বলেছেন, যেগুলোকে তিনি বলেছেন ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন, বৌদ্ধিক ভিত্তি। আর এইভাবে এই 8টি নীতি অনুসারে যদি কোনো গবেষণা পরিচালনা করা হয় এই নির্দেশিকাগুলো অনুসারে, অর্থাৎ নিয়ম মাফিকতা, সত্যতা যাচাই, বৈজ্ঞানিক কলাকৌশল, সংখ্যায়ন, মূল্য নিরপেক্ষতা, শৃঙ্খলা পরায়ণ, বিশুদ্ধ বিজ্ঞান, হ্যাঁ, এই যে নির্দেশিকাগুলো তিনি দিয়েছেন ডেভিড স্ট্যান, যদি এই গাইডলাইন্স অনুযায়ী কোনো গবেষণা করা হয়, তাহলে সেটা অবশ্যই কোনো রাজনৈতিক তত্ত্ব আবিষ্কার করার পক্ষে সহায়ক হবে এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়াও সেটা সহজতর হবে, রাইট। কিন্তু ডেভিড স্ট্যানের বা এই আচরণবাদী দৃষ্টিভঙ্গির রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করার জন্য এই যে প্রচেষ্টা, সেটাকে অনেকেই সমালোচনা করে থাকেন। বলা হয় মানুষ যেহেতু সামাজিক জীব, মানুষ বস্তুগত উপাদানের মতন ফিক্সড নয়, স্থায়ী নয়, কাজেই মানুষ হচ্ছে জীবন্ত পরিবর্তনশীল। কাজেই এই অত্যাধিক বৈজ্ঞানিক পদ্ধতি, প্রকৃতি বিজ্ঞানের কলাকৌশল যুক্ত করে মানুষের প্রকৃত আচরণ বোঝা সম্ভব নয়, কোনো রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে পূর্ণ ধারণা জ্ঞান অর্জন করা সম্ভব নয়, রাইট। আর অনেকে এও মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় এই আচরণবাদী দৃষ্টিভঙ্গি অত্যাধিক পরিমাণে বিজ্ঞানের উপর বৈজ্ঞানিক পদ্ধতির উপর নির্ভরশীল হওয়ায় এবং মূল্যবোধকে উপেক্ষা করায় রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা সার্থক হয়ে উঠতে পারেনি এবং প্রকৃত সমাজের সমস্যার সমাধানেও আসেনি। এবং সেই কারণেই আবার দেখা গেল 1969-এ 60-এর শেষের দিকে আবার এই আচরণবাদী আন্দোলনের মধ্যে থেকেই একটা প্রতিবাদী আন্দোলন হিসাবে আবার তার প্রতিক্রিয়া হিসেবে আবার জন্ম নেয় উত্তর আচরণবাদ, পোস্ট বিহেভিয়ারালিজম। এই পোস্ট বিহেভিয়ারালিজমে আবার বলা হলো যে এখানেও ডেভিড স্ট্যান বললেন যে এখানে প্রধান একটি স্লোগান তিনি দিলেন, এই উত্তর আচরণবাদ পোস্ট বিহেভিয়ারালিজমের প্রধান স্লোগান হলো রিলিভেন্স অ্যান্ড অ্যাকশন, প্রাসঙ্গিকতা এবং কর্ম। অর্থাৎ এই যে গবেষণা, রাষ্ট্রবিজ্ঞানের রাজনৈতিক বিষয়ের কোনো গবেষণা, সেটা হওয়া উচিত অবশ্যই প্রাসঙ্গিক, সমাজের যে সমস্যা আছে তার সাথে সম্পর্কিত থাকা উচিত। গবেষণার হবে পারপোসিভ, উদ্দেশ্যমূলক, সমাজের যে সমস্যা আছে তার সাথে রিলেটেড হবে গবেষণা, প্রাসঙ্গিকতা থাকতে হবে, সমাজের সমস্যার উপর আলোচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে এবং সেই অনুযায়ী তার কাজও করতে হবে, অ্যাকশানে নিতে হবে। এই কারণেই ডেভিড স্ট্যান তিনি বললেন যে বেশি কলাকৌশল বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করার ফলে কি হয়, আচরণবাদের দেখা গেছে যে মূল বিষয়, আমাদের যে রাজনৈতিক বিষয়ের যে সমস্যা সেটাই হারিয়ে গেছে। কাজেই এই উত্তর আচরণবাদে বলা হলো সাবস্ট্যান্স, বিষয়কে গুরুত্ব দিতে হবে। 2 নম্বরে বলা হলো যে গবেষণার মূল উদ্দেশ্য হবে, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার মূল উদ্দেশ্যই হওয়া উচিত সামাজিক পরিবর্তন, অর্থাৎ গবেষণার মাধ্যমে কোনো রাজনৈতিক বিষয় বিশ্লেষণের মাধ্যমে যেন সামাজিক পরিবর্তন আসে। এখানে কিন্তু এই স্থিত অবস্থা বজায় রাখার জন্য কিন্তু গবেষণা হওয়া উচিত নয়। এটা উত্তর আচরণবাদে বলা হলো। আবার
তারপর বলা হয়েছে যে মানুষ যেহেতু সামাজিক জীব, কাজেই তার যে মূল্যবোধ সেটাকে বিসর্জন দেওয়া যাবে না। অর্থাৎ মূল্যবোধকে আবার ফিরিয়ে আনার কথা বললেন উত্তর আচরণবাদের যারা সমর্থক, তারা এই কথা আবার বললেন। এবং বলা হলো তারপরে যে এখানে যারা রাষ্ট্রবিজ্ঞানী, তাদের কিন্তু নির্দিষ্ট ভূমিকা গ্রহণ করতে হবে, এই যে মানব সমাজের যে মূল্যবোধ সেটাকে ধরে রাখতে হবে। এবং সেই সমস্ত শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা করে, গবেষণা করে, আইভরি টাওয়ারে বসে গবেষণা করেই কিন্তু সমস্যার সমাধান হবে না। এবং এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীদের বলা হলো যে তাদেরও যাতে সমাজকে পুনর্গঠন করা যায়, তাদের নলেজ, তাদের জ্ঞান যেন সেই কাজে লাগায়, রাইট। এবং এটাও বলা হলো যে প্রত্যেকটা পেশাধারী লোক, সেই ইউনিভার্সিটি হোক, কোনো ইনস্টিটিউট হোক, যেখানেই হোক, গবেষক বা রাষ্ট্রবিজ্ঞানীরা, তাদের যে পেশা, সেই পেশার যেন রাজনীতিকরণ ঘটায়, পলিটিসাইজেশন অফ প্রফেশন, এবং তাদের যে সামাজিক সমস্যা সেটা দূরীকরণের জন্য এবং তাদের একটা লক্ষ্য নির্ধারণ করা উচিত। কাজেই তাদের গবেষণা, আলোচনা সেই নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত, সমাজের স্থিতি অবস্থা ধরে রাখার জন্য নয়। অর্থাৎ এই উত্তর আচরণবাদে বলা হলো মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে। অত্যাধিক পরিমাণে কলাকৌশলের ওপর প্রয়োগ নির্ভর করলেই হবে না, বাস্তবের সাথে, বাস্তব সমস্যার সাথে গবেষণার মিল থাকতে হবে। এবং সেই বাস্তব সমস্যার সমাধানের জন্য যারা রাষ্ট্রবিজ্ঞানী, যারা গবেষক, তাদেরকে এগিয়ে আসতে হবে, অ্যাকশন নিতে হবে, এবং তাদের যে নির্ধারিত লক্ষ্য, সেই লক্ষ্য পৌঁছানোর জন্য সব রকমের চেষ্টা করতে হবে। তো এই হলো আচরণবাদ এবং উত্তর আচরণবাদ, রাইট। থ্যাংক ইউ।